প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা সরাসরি টক শো মুক্তমতে। আজকের মুক্তমতে আমরা সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্প্রতি যে দুই পক্ষের একটা বিবাদমান ঘটনার কারণের জন্য মেডিকেল কলেজটি বন্ধ হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফেরিডিবির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত মালিকরা তারা তাদের ক্ষতিপূরণের জন্য মানববন্ধন করেছে, এবং একই সাথে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সার্বিক নির্বাচন পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলবার চেষ্টা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার ডানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব শওকত মাহমুদ রয়েছেন আমার সাথে, এবং একই সাথে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের জনাব মোল্লা জালাল রয়েছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে। এবং অনলাইনে আমরা যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষয়টাকে নিয়ে একটু কথা বলবো, অনলাইনে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শায়না আক্তার, অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমি তিনজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মুক্ত মতের আলোচনা এবং টকশোর মধ্যে। আমি একটা বিষয়ে যেটি অত্যন্ত দুঃখজনক, সেটি হচ্ছে যে করোনার এই অতিমারির পরে যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলছিল এবং করোনার চিকিৎসা দিতে যখন এই চিকিৎসকরা, বিশেষ করে যারা মেডিকেল কলেজে পড়ছেন, এর ইন্টার্নি চিকিৎসক এবং চিকিৎসকরা সবচেয়ে বেশি তারা তাদের পরিশ্রম দিয়েছেন, সেই মেডিকেল কলেজ অর্থাৎ সেই শিক্ষার্থীদের কলেজটি বন্ধ হয়েছে দুই গ্রুপের বিবাদমান সংঘর্ষের কারণের জন্য। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ রয়েছেন। তবে তার আগে আমাদের একটা ছোট্ট প্রতিবেদন আছে, প্রতিবেদনটা দেখে নিই। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত 3 জন। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তদন্ত কমিটি করেছি এবং এটার তদন্ত কমিটির রিপোর্টের পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর আপনারা যেহেতু জানেন যে এটা একটা ইনজুরি হয়েছে, আমরা এটা পুলিশ বিভাগের সাথে আলাদা করতেছি যে এটা আইনের মাধ্যমে যেভাবে করা যায় সেটাও আমরা করব। আমরা রিপোর্টে দেখলাম আমাদের স্টুডিওতে দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, তাদের সাথে আলোচনায় আমরা যুক্ত হব, কথা বলবো। তবে তার আগে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শায়না আক্তার আপনার কাছে একটু শুনতে চাই। আপনি বলছিলেন যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আইনের মাধ্যমেই এর হয়তোবা নিষ্পত্তি বা এর বিচার করার চিন্তাভাবনা করা হয়েছিল বলছিলেন আপনি। সর্বশেষ অবস্থান কি চট্টগ্রাম মেডিকেল কলেজের, যেহেতু ছাত্ররা এখন হোস্টেলে নেই, কীরকম অবস্থা বিরাজ করছে মেডিকেল কলেজে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে একটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনা যে আপনার যেভাবে বলছিলেন যে দীর্ঘদিন করোনার পরে মেডিকেল কলেজ খোলার পরেই আবার বন্ধ করতে হলো। আর শুক্রবার রাতের থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। আমরা আসলে শনিবার সকালে দুই পক্ষের সমঝোতার চেষ্টা করেছিলাম প্রিন্সিপাল অফিসে বসে। সেই সময় আবার আরেকটি ধাওয়া পাল্টা ধাওয়ার পরে আপনারা সবাই জানেন যে একটা ছেলে ইনজুর্ড হয়েছে আকিব নামে। তবে যেহেতু এটা ক্যাম্পাসের বাইরে ঘটেছে এবং পুলিশের সামনেই ছিল, এটা পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে এবং পরে আসলে যে গ্রুপের ছেলে আহত হয়েছে তারাও বাদী হয়ে আরেকটা মামলা করেছে। এটা হলো আইনগত ব্যাপার। আর আমাদের কলেজ কর্তৃপক্ষ যখন ছেলেটা ইনজুর্ড হয় এবং ওকে ভর্তি করা হয়, দেখা গেল যে ওর ব্রেইনে হ্যামোরেজ হচ্ছে, অপারেশন লাগবে, তখন আমরা জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং কল করি। সেই একাডেমিক কাউন্সিলের মাননীয় সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাময়িকভাবে কলেজ বন্ধ ঘোষণা করি এবং হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হয়। আর সেই সময় আপনারা জানলেন যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের সার্জারির অধ্যাপক মতিউর রহমানের নেতৃত্বে। জি। আর সে কালকে আসলে আকিবের অপারেশন হয়েছে। এরপরে সে আমাদের আইসিইউতে ছিল। তবে আজকে ১২টার দিকে আবার 7 সদস্য বিশিষ্ট দলের মাধ্যমে একটা মেডিকেল বোর্ড হয়। মেডিকেল বোর্ডের পর্যালোচনায় দেখা যায় যে ওর অবস্থা উন্নতির দিকে আছে। তখন ওকে আসলে ভেন্টিলেটর থেকে উইথড্র করা হয়েছে। এখন ওর শারীরিক অবস্থা আল্লাহর রহমতে ভালো। ও ভোকাল কমেন্টে রেসপন্স করছে, তাকাচ্ছে। ওর অবস্থা এখন উন্নতির দিকে। আর যেমনটা আপনারা বলছিলেন যে হলও খালি করা হয়েছে। আসলে ছাত্রছাত্রী এই এই পরিস্থিতিতে আছি আরকি আমরা। জি, যেটি যেটি বলছিলেন যে আকিব হোসেন যিনি চিকিৎসাধীন আছেন, তার জ্ঞান তো ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে।
সে কথা বলতে পারছে, আমরা ডাক দিলে সে তাকাচ্ছে, জ্ঞান ফিরেছে তার। তার ইনজুরিটা কি ছিল? তার ইনজুরিটা সম্পর্কে একটু বলা যাবে? তার ইনজুরিটা আসলে ওর মাথায় আঘাত হয়েছে। যাতে আপনারা জানেন যে মাথার যে আমাদের বোনস মানে হাড় যেটা আছে সেটার নিচে যে ব্রেইন ম্যাটার এবং হাড়ের মাঝখানে যে স্পেস আছে ওখানে ওর ব্লিডিং হয় এবং ব্লিডিং হয়ে একটা রক্ত জমাট বেঁধে যায় আরকি হাড় এবং ব্রেইন ম্যাটারের মাঝখানে। যে অপারেশনটা হলো এটা হলো আমাদের ওই নিউরোসার্জারির অপারেশনটার ধরনটা হলো এই হাড়টাকে একটু কেটে সেপারেট করে ভিতর থেকে ব্লাড ক্লট গুলি বা যে মানে রক্ত জমাটটা বাঁধা হয়েছিল ওটা সরায় নেওয়া হয়েছে। আঘাতটা এটাই কিসের? কোনো কিছু কি মেইন বোঝা অপারেশন। গিয়েছে? মানে কিসের আঘাত সেটা বোঝা গিয়েছে? আঘাত আসলে এটা একটা ব্লান্ট ইনজুরি ছিল আরকি। এখন কি দিয়ে হয়েছে এটা তো আর স্পটে আমরা ছিলাম না। পুলিশ তদন্তের মাধ্যমে দেখবে যে ওর মাথায় আঘাত হয়েছে ব্লান্ট ইনজুরি। জি, একটু শেষ ২ টি প্রশ্ন করে আমরা স্টুডিওতে আমাদের ২ জন অতিথির কাছে আসবো। আপনি বলছিলেন ২ পক্ষের একটা গন্ডগোল হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল যেটাই বলি না কেন। ২ পক্ষ কারা এনারা? ২ পক্ষ বলতে আসলে এখানে যে ছাত্রদের ২ টা গ্রুপ আছে। আমরা গত ২ বছর ধরেই ছাত্রলীগেরই সংঘর্ষে লিপ্ত হয় এবং গত মার্চ মাসে ওরা আরেকবার মারামারি করার প্রেক্ষিতে আসলে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ আছে গত ৩রা মার্চ থেকে। তো সেই হিসাবে এখন আসলে রাজনীতি বন্ধ থাকলেও এখন এই গ্রুপগুলি ওরা ক্যাম্পাসের বাইরে বা হোস্টেলে মাঝে, মাঝেই এরকম লিপ্ত হইতো। তো এতদিন তো কলেজ বন্ধ ছিল। কলেজ খুলছে ১.৫ মাস। তার ভিতরেই ওরা শুক্রবার রাতে হোস্টেলের আ ঘটনার কেন্দ্র জের হিসাবে কালকে দিনের বেলাও ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং আঘাত করা এগুলি করেছে আরকি। ছাত্রলীগেরই ২ টা গ্রুপ। আপনি এই কলেজের দায়িত্বে কতদিন ধরে আছেন? অধ্যক্ষের দায়িত্বে আপা? আমি ২৩ জানুয়ারি থেকে এই ২৩ জানুয়ারি থেকে আছেন। তার মানে আপনি ২৩ জানুয়ারি ২০২১। জি। ২০২১ থেকে। ২ টি পক্ষ সম্পর্কে একটু স্পষ্টতা করতে পারা গেল কি? ২ টি পক্ষ কারা এখানে আছেন? আপনি ২ টি পক্ষ বলছিলেন। এই ২ টি পক্ষ আসলে এটা আমাদের ছাত্রলীগেরই ২ টি পক্ষ। এখানে এ খুব ক্লিয়ার কাট এখানে নাই। ধারণা করা হচ্ছে যে এখানের একটি এমপির গ্রুপ আরেকটি সাবেক মেয়রের গ্রুপ। তবে যেহেতু ছাত্র রাজনীতি বন্ধ এখন আসলে ডিফাইন্ড কোন কমিটি ওদের নাই। এমপি বলতে এমপি সাহেব বলতে কোনো স্পেসিফিক এমপি না না আমাদের অত্র এলাকার এমপি আরকি যারা যেই চট্টগ্রাম মাঠ যেখানে আমাদের মেডিকেল কলেজটা আছে। চট্টগ্রাম মাঠের এমপি সাহেব কে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ। চট্টগ্রাম মাঠের এমপি সাহেব কে আছেন? আমাদের মাননীয় এমপি সাহেব হলো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আচ্ছা। আমরা একটু বুঝতে পারবো। আপনি একটু থাকবেন আমাদের সাথে। নিশ্চয়ই আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি মোল্লা জালাল ভাইকে একটুখানি আসি। সেটি হচ্ছে যে আমরা এই যে এতদিন পর খোলা হলো এবং বিশেষ করে যারা মেডিকেল শিক্ষার্থী তাদের ভ্যাকসিনেশন তো প্রক্রিয়া বেশ আগেই কিন্তু সরকারের তরফ থেকে করা হয়েছে। এবং করোনা মোকাবেলা তাদের ভূমিকাও বেশি ছিল, ডাক্তারদের ভূমিকা। যদি এখানে কেউ ইন্টার্নি চিকিৎসক থেকে থাকে তাদেরও অনেক ভূমিকা ছিল। তো সে অবস্থায় ২ টি পক্ষ আমরা হয়তোবা অতটা স্পষ্ট করে বুঝতে পারছি না। আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে যে এতদিন পর খোলার পরে এই সরকারি দলেরই ছাত্র সংগঠনের ২ টি পক্ষের এই গন্ডগোলে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে এবং গত ২ বছর ধরে এটি চলছিল? ধন্যবাদ। দেখেন, প্রতিনিয়তই আমরা চাই বা না চাই এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে প্রত্যক্ষ করতে হয় যার যথার্থ ব্যাখ্যা চলে না, তারপর আমাদের দিতে হয়, বলতে হয়, শুনতে হয়। চট্টগ্রাম মেডিকেলের ঘটনাটি পরিষ্কার। যিনি প্রিন্সিপাল উনি বলে দিলেন যে ছাত্রলীগের ২টি পক্ষ এরকম ঝামেলা করেছে। এখন ছাত্রলীগ এখন খোঁজ নিলে দেখা যাবে যারা ছাত্রলীগ নামে ২ ভাগে বিভক্ত ওদের অনেকেই আছে থাকবে যারা ছাত্রলীগের কর্মসূচি কী, কর্মপরিকল্পনা কী তাও জানে না, কিন্তু সংগঠনের নাম ব্যবহার করে। আসলে এগুলি রাজনীতি না, এগুলি হচ্ছে ব্যক্তিগত অবস্থান মজবুত করার জন্যে প্রাপ্তি যুগের লড়াই এবং এটি সমাজের সকল ক্ষেত্রেই অস্থিরতার সৃষ্টি করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনি বললেন ভূমিকাতে যে ডাক্তারদের অনেক ত্যাগ তিতিক্ষা
স্যাক্রিফাইস অনেক কিছু আছে, সবই আছে, কিন্তু চট্টগ্রামের মেডিকেলের ঘটনা প্রমাণ করে না যে তাদেরকে ওই বোধটুকু তাদের মধ্যে আছে যে এত বড় একটা মহামারীর মাত্র স্তীমিত পর্যায়ে আছে, এটা এখনো শেষ হয়নি। এখন আমাদের অনেক কাজ আছে, অনেক দায়িত্ব পালন করতে হবে। সেই জায়গায় এসে তারা এই ক্ষীণ মানে ছোটোখাটো স্বার্থ নিয়ে মারামারি করে খুনোখুনি করবে, এরকম একটা ঘটনা ঘটাবে, মেডিকেল কলেজ বন্ধ করতে হবে এবং হল ত্যাগ করার নির্দেশ দিতে হবে, এই সবটাই অনাকাঙ্ক্ষিত এখন। এবং উনি প্রিন্সিপাল বলেই দিলেন যে এটা ওই হয় কি, রাজনীতি যতটা না ম্যাচিউরড ফর্মে থাকুক, কিন্তু অস্তিত্ব রক্ষার জন্যে ওই লোকজন কোনো না কোনো নেতাকে আশ্রয়, কোনো নেতার মানে আশ্রয় প্রশ্রয় হোক বা না হোক, তার নাম ভাঙিয়ে হইলেও তার নিজের অবস্থানকে সমাজে সে তুলে ধরার চেষ্টা করে। চট্টগ্রাম মেডিকেলের কলেজের ঘটনাটি আদপে দেখা গেলে খোঁজ নিয়ে দেখা যাবে, হয়তো আমি বলছি না যে এরকমই হতেও পারে যে এরা যারা এইসব ঘটনা ঘটিয়েছে এরা ছাত্রলীগের ওই অর্থে কোনো নেতা পর্যায়ের নেতাকর্মী না, কিন্তু ছাত্রলীগের নাম ব্যবহার প্রাপ্তির লড়াই, যেটা প্রাপ্তি লড়াইয়ের পরিণতি হচ্ছে এটি। জি, জনাব শওকত মাহমুদ, আমরা আসলে আরেকটু খোলামেলা আলোচনা করতে চাই। যে বিষয়টি ঘটছে এখন, তো সরকার ক্ষমতা বেশ অনেকদিন থেকে, এবং সেই অর্থে বলতে গেলে চট্টগ্রামের প্রায় সবগুলোই সরকারের সমর্থিত আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় এমপি মহোদয়রা রয়েছেন, মেয়র সাহেবও আওয়ামী লীগের সমর্থিত রয়েছেন। তো সে অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের এই বন্ধ হওয়ার বিষয়টাকে দুটি গ্রুপের সংঘর্ষ সম্পর্কে আপনার বিস্তারিত মূল্যায়ন কি? দেখুন, আমি আপনাদের হয়তো স্মরণে আছে, যখন সরকার এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল, এটা বোধহয় বিশ্বে একটা রেকর্ড, মানে তৃতীয় বা চতুর্থ দেশ যে এত দীর্ঘদিন বন্ধ রেখেছিল। তারপরে যখন সরকার সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেয়, তখন কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটা ঘোষণা দিয়েছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ সতর্ক অবস্থানে থাকবে। মানে তাদের ধারণা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো আন্দোলনের ব্যাপ্তি ঘটে কিনা, প্রসার ঘটে কিনা, এরকম একটা চিন্তা, ছাত্রলীগকে সতর্ক অবস্থায় থাকতে হবে, এই কথাটি বলেছিলেন। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সতর্ক অবস্থায় ছিল। এখন যাদের জন্য সতর্ক তারা নেই কেউ, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখানে রাজনীতি এমনি নিষিদ্ধ, তারপরে অনানুষ্ঠানিক রাজনীতি, ঘরোয়া রাজনীতি ছিল, আর বিপক্ষীয় কোনো ছাত্র সংগঠনের কেউ তো উপস্থিত ছিলই না। তো সেইখানে তারা নিজেরা কারণ এত সতর্ক, যে এত সতর্কতার মূল্য দিতে গিয়ে এখন নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে, একজন আরেকজনকে মন্তব্য করছে, কিন্তু এটা কেউ কারো মানে এটা সহ্য হচ্ছে না, এরকম একটা অবস্থায়। সেকেন্ডলি আমি বলবো, করোনার মহামারীর সময় ডাক্তাররা, শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আমি বলবো যে দেশে এখন একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলার যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, দেশময় একটা অন্য ধরনের বাতাস বইছে, এবং এটা সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার জন্য সভা সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে। তো চট্টগ্রাম মেডিকেল কলেজের এই ছাত্রলীগের গ্রুপের মধ্যে কি এর মধ্যে এটার কোনো প্রভাব পড়েনি যে দেশে আজকে এরকম একটা অবস্থা বিরাজ করছে, সেখানে তারা নিজেরা আজকে হানাহানিতে লিপ্ত হচ্ছে, এটা কেন? থার্ড হচ্ছে, আমি একটি প্রিন্সিপাল আপা আছেন এখানে, আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সেই সঠিক পরিস্থিতি বিরাজ করেছিল কিনা। প্রথম দিন সংঘর্ষ হয়েছে, পরের দিন সকালে উনি দুই পক্ষকে ডেকে যখন বৈঠক করছেন, সমঝোতা বৈঠক, তখন বাইরে এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে আকিব নামের ছেলেটা আহত হয়েছে। এখন পুলিশ সেখানে উপস্থিত ছিল বলে উনি বলেছেন। আমি মনে করি যে পুলিশের যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ হয়ে যারা এই মানে মারামারিতে লিপ্ত ছিল তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু এই মেডিকেল কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে যেত, এবং সেটা বন্ধ করার প্রয়োজন হতো কিনা এটা একাডেমিক কাউন্সিল তারা বিবেচনা করে দেখতে পারতেন। পুলিশ হস্তক্ষেপ করতে পারছে না, কারণ এটা শাসক দলীয় ছাত্র সংগঠন, দ্বিতীয়ত এখানে মন্ত্রী গ্রুপ আছে, এখানে এমপির গ্রুপ আছে, সাবেক মেয়রের গ্রুপ আছে, এখানে পুলিশও সেই ধরনের ভূমিকা নিতে পারেনি। ওনারা যদি পুলিশেরই হস্তক্ষেপ চাইতে, এই মুহূর্তেই
যারা এই দ্বন্দ্বে লিপ্ত হয়েছে আপনাদের চোখের সামনে আপনারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে সরিয়ে নিয়ে যান, তাহলে আমার ধারণা তাদের জন্য যে এই যে ছাত্রাবাস বন্ধ, কলেজ বন্ধ করতে হয়েছে অনির্দিষ্টকালের জন্য, এটা এই পর্যন্ত হয়তো যেতে হতে নাও পারত। আমি আর তদন্ত কমিটির কথা বলছেন, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের এইসব তদন্ত কমিটির কোনো দীর্ঘ সময় লাগার কথা নয়, কারণ এটা প্রকাশ্য দিবালোকে হয়েছে। এটার কোনো এমন কোনো দালালিক তদন্তের কোনো প্রয়োজন নেই। সাম্প্রতিক যে সম্প্রীতি বন্ধনের যে একটা সহিংসতা সে কথাটাই বলছিলেন, এবং আমরা দেখেছি ইকবাল নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ভবঘুরে বা বলা হচ্ছে যে সে নেশাগ্রস্ত এরকম বলা হয়েছে। আসলে সর্বশেষ অবস্থানটা কি? না, আমরা তো সরকারের কাছ থেকে এই অবস্থাটাই জানতে চাইছি যে এতদিন ধরে যে তদন্ত হচ্ছে, ইকবালের যে একটা ফুটেজ দেখানো হয়েছিল এগুলো তো এখন আর দেখা যাচ্ছে না। আমাদের কথা হচ্ছে যে যেটা হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, ঠিক আছে যদি আমরা ধরেও নিই যে ইকবাল করেছে, কিন্তু ইকবালকে দিয়ে কারা করিয়েছে এবং কেন করিয়েছে এই বিষয়টি তো এখন উদ্ঘাটিত হয়। শত শত মামলা হচ্ছে, হাজার হাজার আসামি হচ্ছে, এগুলো সব লোক দেখানো। কারণ বাস্তবে ঘটনাটা কেন ঘটেছে এবং এর পরবর্তীতে যেই ধাপে ধাপে যে বিভিন্ন জেলাতে এই যে একটা সহিংসতার ঘটনা হলো, কেন হচ্ছে এই বিষয়টা তো আমরা জানি না। আপনি দেখবেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে যে মেরে ফেলা হলো, তার আগে কিন্তু ছাত্রলীগের প্রতি এরকম আহ্বান ছিল, ছাত্রলীগ সব জায়গায় সুশীলভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাবে। তা আবরারকে কেন ডেকে মারা হলো এটা কি আমরা জানি? এই মোটিভটি কি, হত্যার মোটিভটা কী ছিল, এটাই তো পরিষ্কার হচ্ছে না। আমার কথা হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক সহিংসতার একটা পরিস্থিতির উদ্ভব করা হলো, এটা কেন হলো, কারা করেছে মূলত? এখন ইকবালকে ভবঘুরে বলছে তার মা। এখন পুলিশ যদি বলে যে হ্যাঁ আমরা তদন্ত করতে দিয়েছি, যে অসংলগ্ন কথা বলে, যদি এটা পাগলের কাণ্ড হয়ে থাকে, কিন্তু ডেফিনিটলি পাগলকেও কেউ প্ররোচিত করেছে বা পাগলকে এই বুদ্ধি দিয়েছে, এই ধরনের হতে পারে। তো সরকার তো এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যেই কথা বলেছেন, আজকে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের মানে ঐক্য সংগঠনের যে সাধারণ সম্পাদক, তিনি তার একটা বক্তব্য দেখলাম, যিনি বলেছেন যে আওয়ামী লীগ 1948 সালের আওয়ামী মুসলিম লীগে ফিরে গেছে। কথাটা মারাত্মক কথা। তারা কিন্তু দোষারোপ করছে এই শাসক দলের প্রতি, কারণ এই পূজা মণ্ডপের নিরাপত্তার ব্যর্থতা এবং শাসক দলের কিছু নেতাকর্মী কিছু কিছু জায়গায়, রংপুরের পীরগঞ্জে, তারপরে আপনার হাজীগঞ্জে, এইসব জায়গায় তারা পুলিশও সংশ্লিষ্ট খুঁজে পেয়েছে। আমার কথা হচ্ছে যে কেন এই পরিস্থিতির উদ্ভব হলো, কারা করলো এবং সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে? আজ পর্যন্ত এখনও কিন্তু যাদেরকে ধরা হচ্ছে তাদের কাছ থেকে কি কথা আদায় হয়েছে? বলা হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে কিছু রাজনীতিবিদদের নাম, বিরোধী দলের রাজনীতিবিদ স্বাভাবিকভাবে বলা হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু এইসব ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা জানতে চায় যে আসলে কি অবস্থায়, কারা এটা কেন করেছে, এবং মানুষের সন্দেহ যে সরকার এর থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, বিরোধী দলকে আবার দমন করার জন্য, এই ধরনের একটা আশঙ্কা বিরোধী দলের মধ্যে আছে। তা আমার কথা হচ্ছে যে সংখ্যালঘুর উপর নিপীড়ন, সংখ্যাগুরুর সেন্টিমেন্টে যে আহত হলো, কোরআন শরীফের অবমাননা, এসব বিষয়ে সরকারকে একটা পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। সরকার এটা এখনও ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। জি, জনাব মোল্লা জালাল। দেখেন বিষয়টা খুব স্পর্শকাতর। এখন আমরা যা বলি না কেন, এখানে যেহেতু প্রশ্ন সাম্প্রদায়িকতা, ধর্ম, এখন মাইনরিটি সম্প্রদায়ের নেতারা কি বলেন, তারা কিভাবে এটাকে দেখছেন এবং তারা কি ডিমান্ড করছেন এবং তারা কি প্রিডিক্ট করছেন, এটি সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। এখন মাইনরিটি লিডাররা যদি একটা কথা বলে, আমার মনোভূত নাও হলে আমি তর্কের খাতিরে তর্ক করে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারি, কিন্তু তাতে এই প্রবলেম সলভ হবে না। মাইনরিটি গ্রুপের নেতারা যা বলছেন তাদের সাথে সরকারের উচিত কথা বলে, এবং কারা করলো, কেন করলো। তবে একটা জিনিস ব্যক্তিগতভাবে আমার বোধে আসে না, যে এর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধাটা কি নিবে, এটি কিন্তু আমি সহজে বুঝতে পারি না। যেমন শওকত ভাইরা বলেন যেটা, যে বিরোধী দল দমন করার, হ্যাঁ একটা কমন যুক্তি,
সাম্প্রদায়িক হামলা না করেও তো বিরোধী দলকে দমন করার বহুত কায়দা কানুন আছে, কিন্তু একটা সম্প্রদায়কে মানে ক্ষুব্ধ করে বিক্ষুব্ধ করে রাজনৈতিক ফায়দা নেওয়ার যুক্তিটা কিন্তু খুব একটা না, সেক্ষেত্রে মামলা কিন্তু হলো যারা বিরোধী দল করেন তাদের বিরুদ্ধে মামলা হলো দেখতে পেলাম। মামলা হচ্ছে, এটা তো একটা রেওয়াজ, যেটা হলো যে যে জায়গায় থাকে না মামলা অনেক সত্য মিথ্যা যুগজাগ করেই করতে হয়। কিন্তু আপনি যদি সাম্প্রদায়িকতার সমস্যা হিসাবে দেখেন তাহলে এটা ভিন্নভাবে দেখতে হবে। এটা মাইনরিটি সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলে একদম সরকারকে আন্তরিক হয়ে তাকে তার সদিচ্ছা প্রমাণের চেষ্টাটা সরকারকে করতে হবে। সেক্ষেত্রে এই দায়টা সরকারের। এটা কোনো মতেই এই এলোমেলো বা অযৌক্তিক কথা, পারতেছি না, দীর্ঘসূত্রিতা, এগুলিতে হয় কি আরও অস্থিরতা বাড়ে, ভুল বোঝাবুঝির মানে আরও সুযোগ সৃষ্টি হয়। যেহেতু এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টা নিয়ে এটা এখন পর্যন্ত বার্নিং একটা ইস্যু দেশে বিদেশে, সুতরাং আমি মনে করি সরকারের খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা দরকার। গুরুত্বই দিচ্ছে, কিন্তু গুরুত্বের কোন জায়গাটাকে আপনি মনে করছেন যে আরো বেশি নজরদারি করা দরকার? দেখেন, এখানে একটা লোককে পাইলে যদি বলা হয় এটা অ্যাবনর্মাল, এটা ঠিক না, এটা বিরোধী রাজনৈতিক দলের নেতারা এটার আসামি, এরকম করে যদি হয় তাহলে তাও আপনি সুনির্দিষ্ট করে বলেন যে বিএনপি বা জামাত বা ভিন্ন মতাবলম্বীরা তারা এইখানে এই প্ল্যান করে এইভাবে পরিকল্পনা মাফিক এই হামলাগুলি করেছে। এটাও দৃঢ়তার সঙ্গে সরকারের বলা দরকার। আবসা মাঝামাঝি এই তো কী জন্যে এই সমস্যাটার সমাধান সরকারের মেশিনারিজ করতে পারবে না, এটা কি কেউ বিশ্বাস করবে? তাহলে কোথায় দুর্বলতাটা, কোন জায়গায়? অক্ষমতা, অযোগ্যতা নাকি? সেই জন্য আমি বলছি যে এই জাতীয় বিষয়গুলি খুব স্পর্শকাতর, এবং এই সব বিষয় নিয়ে সময় ক্ষেপণ করা কোনো মতেই যৌক্তিক না। সরকারের হাতে অনেকগুলি এজেন্সি আছে, তার মেশিনারিজ অনেক। আমরা বলি না সরকারের হাত অনেক লম্বা, তার এই লম্বা হাত যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত গিয়ে মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করার জন্য নয়, এই ঘটনার উৎপত্তি কেন ঘটলো এবং কারা মানে ঘটালো এবং এর একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সহ উপস্থাপন করা সরকারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। যত দ্রুত সম্ভব উপস্থাপন করে, এবং এই যত দ্রুত এটা করতে পারবে তত মানুষের মন থেকে এই মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ওই ক্ষতটা তত দ্রুত দূর হবে। এবং আমরাও যারা সংখ্যাগুরু, আমরাও একটা বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাবো। এটা আমাদের কাছে যে ভালো লাগে এমন না, নানান কথা হয়। আজকে আমি দেখলাম একটা পত্রিকার মধ্যে লিখছে যে আগের দিনেই সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো ছিল। তার মানে কি এতদিন পর্যন্ত আমরা যা কিছু অর্জন করলাম সব কিছু বিসর্জন হয়ে গেল? অনেক কথা কিন্তু আসে। এই জন্যই স্পর্শকাতর বিষয়গুলিকে নিয়ে সময় ক্ষেপণ করা কোনো মতোই এর মধ্যে কোনো রাজনৈতিক ফায়দা থাকতে পারে না, বরং সর্বনাশের কারণ অন্তর্নিহিত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হচ্ছে, আগামী নির্বাচনের প্রেক্ষাপটটা কীরকম হবে? দুটি প্রধান দলের মধ্যে এক ধরনের বৈপরীত্যিক অবস্থান দেখতে পাচ্ছি। এক দল বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আরেক দল বলছে না, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়াই সরকারের অধীনে নির্বাচনে যাব না। তবে তার আগে আমরা একটু ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসতে চাই। আমি শকত মাহমুদ আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে নির্বাচন শেষ হয়েছে, দ্বিতীয় ধাপে 846টিতে 11 নম্বর নির্বাচন হবে, তৃতীয় ধাপও হবে 7টিতে 28 নম্বর নির্বাচন। এই দুই ধাপের নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করেছে। তবে স্থানীয় এমপি ও জেলা নেতাদের ইচ্ছায় দুটি জেলায় প্রার্থী দেওয়া হয়নি। তো এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না, তারপরেও শোনা যাচ্ছে যে তারা দলীয় প্রতীক না নিয়ে অনেকে কিন্তু স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করছে। স্থানীয় সংস্থার সকল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আগেই। কারণ জাতীয় নির্বাচন বলুন বা যেই নির্বাচনের যে অবস্থা আমরা দেখেছি, রাতে নির্বাচন হয়ে যাওয়ার, তো এরপরে এই স্থানীয় সংস্থার নির্বাচন এটাকে আমরা মনে করেছি যে এটা
কোনোভাবে অংশ নেওয়া সমীচীন হবে না। বর্তমান সরকার স্থানীয় সংস্থার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থাটা করেছে, চালু করেছে। দলীয় প্রতীক দেওয়ার পর কিন্তু এই ইউপি নির্বাচন বিশেষ করে অত্যন্ত সহিংস নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। আমি তো আমার জন্মের পর থেকে এমন কোনো দেখিনি। অবশ্য জন্মের তখন তো আর দলীয় প্রতীক ছিল না, যে দুটি জেলায় নৌকা প্রতীক পাওয়া নিয়ে যেই ধরনের সহিংসতা হয়েছে এবং মারা যাচ্ছিল, এর কারণে দল ঘোষণা করতে বাধ্য হয়েছে যে এই দুই জেলায় আমরা নৌকা প্রতীকে দেব না। তো আসলে ইলেকশন কমিশন প্রতীকগুলো প্রার্থীদের সামনে দেয়, তো দল নমিনেশন দিবে না, কিন্তু নৌকা প্রতীক কিন্তু রয়ে গেছে। এটা একটা অভাবিত ঘটনা। তাহলে কি প্রতীক হবে নির্বাচন সেখানে? সেখানে আরো অনেক প্রতীক আছে। তখন প্রার্থীদেরকে বাধ্য করা হবে যে কাউকে আমরা নৌকা দেবো না, অন্য ইয়েকে দেবো। কারণ নৌকা দেওয়ার জন্য আওয়ামী লীগের একটা সার্টিফিকেট লাগবে, আওয়ামী লীগ তো সার্টিফিকেট দিচ্ছে না। আর যেই ধরনের সহিংস নির্বাচন গত ইউপিতে হচ্ছে, এই বর্তমানে হয়েছে, আসলে এই রাজনৈতিক হানাহানি দুটি দলের মধ্যে, তিনটি দলের মধ্যে হোক, সেটা একটা প্রতিযোগিতা থেকে একটা হানাহানিতে রূপান্তরিত হয়ে যায় অনেক ক্ষেত্রে, যেটাও কখনো কাম্য নয়। কিন্তু একই দলের প্রার্থীরা যখন বিদ্রোহী প্রার্থী হচ্ছে, অমুকে হচ্ছে, স্বতন্ত্র দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি বলবো যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু কারণ এখানে এই গ্রুপিংটা, ডিভিশনটা, এটা কিন্তু আপনার সংসদ নির্বাচনেও কিন্তু এটার প্রভাব পড়ে এবং স্থানীয় যে সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, সেই সম্প্রীতি থেকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে। তো আমরা নির্বাচন কমিশন এটা দেখছে যে এই ধরনের এত সহিংস নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন, আমরা জানি উৎসব, এখন উৎসবের পরিবর্তে এটা হয়েছে একটা আপনার বললো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তো সেই বিষয়টি এটা আওয়ামী লীগ দল হিসেবে বিবেচনা করছে না এবং এটা কিন্তু এখানে বিএনপি যদি তাহলে কিন্তু আজকে এই যে এই পরিস্থিতির সৃষ্টি না, বিএনপি তো গত নির্বাচনেও ছিল। বিএনপি থাকার ফলে যেটা হয়েছে, বিএনপি নেতা কর্মীরা নির্বাচনে নামতে গেলে মামলা খাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, পোলিং এজেন্ট দিতে পারছে না, তারপর প্রার্থীর বাড়িতে হামলা হচ্ছে, পুলিশ যেয়ে হাজির হচ্ছে। তো বিএনপি নির্বাচন এই কারণে যায় এবং বিএনপি আগে বলে দিয়েছে, কারণ বিএনপির অনেক প্রার্থী অন্য প্রতীক নিয়ে করছে। বিএনপি বলেছে আমরা দলীয়ভাবে এই নির্বাচন বর্জন করছি, কিন্তু দলের কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, এটা তো মূলত একটা স্থানীয় নির্বাচন। দেখা যাচ্ছে যে অমুক গ্রামের ক্যান্ডিডেট, তার গ্রামের ভোট বেশি, সে হয়ে যেতে পারে। এখানে কিন্তু ভোটিংটা অত অমনভাবে পলিটিক্যালও না। তো সেইখানে বিএনপির প্রার্থীরা দাঁড়াচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এতে তো বিএনপি কোনো বাধা দেয়নি যে না ঠিক আছে, কারণ প্রার্থীরা নিজ দায়িত্বে দাঁড়াচ্ছে। নিজ দায়িত্বে দাঁড়িয়ে যদি নিজ দায়িত্বে মামলা খায়, নিজ দায়িত্বে জয়ী হয়, সেটা সব দায় তার, এটা বিএনপির দায় না। সেই কারণে বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড, যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, সেটা চূড়ান্তভাবেই তারা সিদ্ধান্ত। কিন্তু এই যে যদি নির্বাচনে আসতো, তাহলে যেটি আপনি বললেন যে এই সাংঘর্ষিক রণক্ষেত্র যে পরিণত হয়েছে, সেটি তো নাও হতে পারতো। না, এটা তো কারণ নির্বাচনে হলো প্রশাসন কার দিকে, কারণ নৌকা মার্কা বা দলীয় প্রতীক দেওয়ার অর্থই হচ্ছে প্রশাসনকে বলে দেওয়া যে এটা নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা, মানে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা হওয়ার কোনো সুযোগই নেই। এটা অনেক বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের কে পুলিশ প্রশাসনকে হাত করতে পারে, কে সিভিল প্রশাসনকে হাত করতে পারবে। আর নৌকা যার, তার ক্যাম্পেইন না করলেও, কারণ তার পক্ষে প্রশাসন গিয়ে নিজেই কাজ সেরে আসবে, অতএব নৌকা পেলেই কিন্তু কাজটা হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এইখানে আপনি যেটা মনে করছেন একটা আদর্শিক অবস্থা, যে দুটি দল নির্বাচনে এলে একটা সুন্দর প্রতিযোগিতা হবে, সেই ধরনের এই জন্য তো বিএনপিকেও দায় এড়ানোর সুযোগ দেওয়া যায় না। কি কারণের জন্য তারা আসেনি, কি কারণে যে পরিস্থিতিগুলি তারা তৈরি করে দিচ্ছে, সেটি কিন্তু একটা চিন্তা ভাবনা করা দরকার। যদি আপনি বলছেন যে প্রশাসন বারবার একই কথা বলছেন, তার নেতা কর্মীদেরকে এইভাবে একটা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতীক দিয়ে ওই প্রার্থীকে রক্তাক্ত অবস্থায় দেখতে চায় না, নেতাকর্মীদের আর মামলায় জর্জরিত হওয়া দেখতে চায় না, বাস্তবতা হচ্ছে সেটা। জি মোলাজাল ভাই, দুটি বিষয় খুব মোটা দাগে। একটি হচ্ছে যে দুটি জেলায় সেখানে কিন্তু দলীয় প্রতীক দেওয়া হয়নি, তারা সেখানকার নেতারা, এমপি সাহেবরা সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। জেলা দুটির নাম ভুলে গেছি আমি, দুটি জেলায় শরীয়তপুর বোধহয় একটা। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে যেসব জায়গাগুলোতে দলীয় প্রতীক দেওয়া হয়েছে এবং যিনি দলীয় প্রতীক পান নাই, তিনি এসে কিন্তু অন্য পক্ষের বিরুদ্ধে নালিশ করছেন জাতীয় নেতাদের কাছে, যে ওর পরিবার রাজাকারের পরিবার, ওর দাদা রাজাকার, ওর নানা রাজাকার ছিল, নাতি রাজাকার এবং রাজাকারের বংশধর।
তুই রাজাকার যে শব্দটি সেটি হচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের এক পক্ষ আর এক পক্ষকে কিন্তু করছে, যিনি নমিনেশন পাননি তিনি অন্য পক্ষকে বলছেন। তো আসলে এই সার্বিক ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে এতদিনে এটা প্রমাণিত হলো যে আমরা যে বা যারাই, যে দলই সরকারি হোক আর বিরোধী দলই হোক, যে সুরেই গান গেয়ে থাকুক না কেন, সাধারণ মানুষ স্থানীয় সরকারের নির্বাচনের যে কাঠামোগত ধারণা তার থেকে খুব একটা সরে নাই। এবং সেটা কি ছিল, ওই স্থানীয় সরকার নির্বাচনগুলি হতো নিরপেক্ষভাবে, যে যার মতো দাঁড়াতো। এখানে রাজনীতিটা, দলীয় কর্মসূচিটা ওভাবে কার্যকর ছিল না। এখন আজকে এসে যেটা দাঁড়াচ্ছে, আপনি মানেন আর নাই মানেন, সমর্থন করেন আর নাই করেন, আওয়ামী লীগ ইউনিয়ন পর্যন্ত নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছে। বিএনপি রাজনৈতিক স্ট্যান্ডই হচ্ছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। যার ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ রুলিং পার্টি, এর অপোজিটে শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি যেহেতু এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এটা তার রাজনৈতিক স্ট্যান্ড। সুতরাং ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলেন, উপজেলা বলেন, নির্বাচন একতরফা হবে। কারণ এটা দুইটা টিম না হলে তো খেলাটা হয় না। ওইরকম যদি জোরালো দুইটা টিম না হয়, তো যেহেতু বিএনপির রাজনৈতিক স্ট্যান্ড হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। কেন যাবে না? প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট যত আছে সব সরকারের, তো বরাবরই তো সরকারের পক্ষে এরা থাকেই। তো সরকার তো মানেই হচ্ছে এইগুলির মালিক বলেই তো সরকার। যা হোক, সুতরাং এটা একটি বিএনপির ব্যাঠিক না আওয়ামী লীগের সঠিক, এই বিতর্ক করে আমরা কিছুই করতে পারবো না। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ওই সিদ্ধান্তের কারণেই বিএনপি রাজনৈতিক দল হিসাবে দলগতভাবে নির্বাচনে যাচ্ছে না, কিন্তু তাদের পুরো সংগঠন, মানে তৃণমূল পর্যায়ে তার সম্পূর্ণ পুরো শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। না, কিন্তু বিএনপি যাচ্ছে না সেটি ভালো কথা, কিন্তু দেশে কি আর কোনো দল নাই, জাতীয় পার্টি বা আদার্স, তারা কেন যাচ্ছে না? দেখেন, জাতীয় পার্টি আর অন্যান্য দল, তাদের যদি ওইভাবে, আমি তো আগেই বললাম যে দুইটা টিম লাগে, একটা সরকার, আওয়ামী লীগ আর একটা বিএনপি, দুইটাই হচ্ছে মজবুত টিম। আর বাকি টিমগুলো যদি খেলার উপযোগী ওই অর্থে হতো সারা দেশব্যাপী, তাহলে তো তারা খেলতো রে ভাই। রাজনীতি কি দয়া দাক্ষিণের কোনো ব্যাপার নাকি? যে দলের হিম্মত আছে, সামর্থ্য আছে, সে মানে প্রতিপক্ষের আমন্ত্রণ দিল কি নিমন্ত্রণ দিল তার অপেক্ষা রাখে না, সে তার সম্ভাবনা কি কাজে লাগায়। মূলত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ইউপি নির্বাচনের মতো এই যে তৃণমূল পর্যায়ে বিশাল বিস্তৃত সংগঠনও নেই, জনসম্পৃক্ততা ওইভাবে অর্গানাইজ জনসম্পৃক্ততাও নেই, যার ফলে নির্বাচনগুলি তারা করতে পারে না। কারণ বিএনপি রাজনৈতিকভাবে এই নির্বাচনগুলি করবে না, কিন্তু তার বিপুল সংখ্যক নেতাকর্মী মূলত তার সংগঠনের পুরো শক্তিই কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। নিয়ে গিয়ে কি হচ্ছে, যেখানে জিতে যাচ্ছে ওখানে যেভাবেই জিতুক না কেন, ওখানে পুলিশও আছে, ওখানে ম্যাজিস্ট্রেটও আছে, সবই আছে। যদি ম্যানেজ করেই নির্বাচিত হওয়ার প্রশ্ন থাকে, তাহলে ওখানে যারা আওয়ামী লীগের বাইরে তারাও ম্যানেজ করেই হয়েছে, ওইসব ক্ষেত্রে কোনো অভিযোগ নাই। কিন্তু যেখানে হবে না, সেই ক্ষেত্রে বিএনপির এই স্ট্যান্ডটা কাজে লাগবে যে আমরা তো এই কারণেই সরকারের অধীনে আমরা। তাহলে বিরোধী দল হিসেবে তো জাতীয় পার্টি ক্ষমতায় আছেন, তো জাতীয় পার্টি কি এত জাতীয় পার্টি তো এরশাদ সাহেবের আমল সময় পর্যন্ত জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করেই তার সময় পার করছে। এখন ওনার অবর্তমানে জিএম কাদের সাহেব দলের চেয়ারম্যান, দলের ভিতরে আবার নানান রকমের মাঝে মধ্যে নানান সুর শোনা যায়। এর প্রেক্ষিতে উনি কতটা নিজের নেতৃত্ব এবং তার কর্মী সমর্থকদের মধ্যে তারা কতটা অর্গানাইজড আছে, এটা তারা ভালো জানে। তারা যদি মনে করে যে তাদের যথেষ্ট এই তৃণমূল পর্যায়ে নির্বাচন করার মতো তাদের জনবল, শক্তি, সাংগঠনিক সক্ষমতা আছে, তাহলে তারা করবে। রাজনীতিতে কেউ কাউরে পদ দিতে চায় না,
নিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে তাদের অবস্থানটাকে আপনি মানে কিভাবে দেখছেন? মানে এটা যদি মোটা দাগ- আমার মুখে আমি বলি যে তারা পারতেছে না, এটা সুবর্ণ হবে না। আর যদি এটা বলি যে উদারতা, এটা রাজনীতি যুক্তিতে টিকে না। আচ্ছা, তারাই এটা মূল্যায়ন করতে পারবে যে তারা কেন এই ক্ষেত্রে তাদের অবস্থান কেন ওইরকমভাবে স্পষ্ট না। বিএনপিটা যেমন স্পষ্ট যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, এই ক্ষেত্রে তারা কেন স্পষ্ট না, না তারা আদৌ অ্যালায়েন্সে আছে, সেটাও যদি তারা থাকে তাও করে নিতে পারে। তারা তো কিছু সিটও তারা ইউনিয়ন পরিষদে নিতে পারতো যদি অ্যালায়েন্সে থাকতো, কিন্তু সেটাও স্পষ্ট না। দেখেন কোনটা হইতো কোনটা হতো না, যারা রাজনীতি করেন তারা তার দলের স্বার্থ নিশ্চয়ই তারা ভালো বুঝেন। এখন এই স্বার্থ বোঝার ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে জনসম্পৃক্ততা। কার হিসাব কোন দিকে, কে কোন হিসাব নিয়ে চলছে, এটা তো কেবল সে বলতে পারবে। জি, আমরা ছোট ছোট সংবাদ বার্তা শুনে আমরা একটা বিরতি যাবো। সেটা হচ্ছে যে আমরা একটা যদি আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আসি, ইউনিয়ন পরিষদ, উপজেলা বা মেয়র নির্বাচনগুলো তো আপনারা প্রায় জায়গায় করলেন না, উপনির্বাচনও করলেন না। যেহেতু আপনি সাংবাদিকতার পাশাপাশি প্রধান যেটি দল বিএনপির সাথে যুক্ত রয়েছেন, সেখানকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তো সেখানে যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধানের বাইরে, আসলে তো সংবিধানে তো সব লেখা আছে যে ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে না হবে, সংবিধানের বাইরে তো আসলে যাবার কোনো সুযোগ নেই। তো সেই অবস্থায় আপনারা সংবিধানের বাইরে গিয়ে একটা নিরপেক্ষ সরকারের কথা বলছেন এবং এই সরকারের অধীনে নির্বাচন করবেন না বলে বলছেন। তাহলে এই সংবিধানে তো এই সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে, তাহলে আবারও কি আপনারা নির্বাচন করছেন না, নাকি নির্বাচনে গেলেও শেষ হওয়া যায়? এটা যদি আপনারা মনে করেন যে সংবিধানটা এমন একটা বই, যে বইয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রথমেই বলি 2007-এর 22শে জানুয়ারিতে একটা নির্বাচন হওয়ার কথা ছিল না? তো ইমার্জেন্সির কারণে সেই নির্বাচন কমিশন নির্বাচনটা স্থগিত করে দিয়েছে। তার 7 বছর পর জাতীয় নির্বাচন হয়েছে। তো সংবিধান তো ছিল, তো সংবিধানের বাইরে নির্বাচন হয়েছে না? আপনার 2008 সালে নির্বাচন হয়েছে না? 2006-7 যেটা নির্বাচন হওয়ার 2008-এ হয়েছে। পৃথিবীতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ তখনই তৈরি হয় যখন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের প্রত্যাশা এমনভাবে প্রকাশিত হয়, তখন দেশের জনগণ, রাষ্ট্র সেই বাস্তবতা, ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই অবস্থা কি বিএনপি তৈরি করতে পেরেছে? করতে পারবে। কবে? এটা তো কোনো দিন তারিখ দিয়ে তো কোনো আন্দোলনের, তার মানে যদি বিএনপি এটা তো আন্দোলন করতে না পারে তাহলে কি এইভাবেই চলবে? না, আন্দোলন করতে বিএনপি এবার অবশ্যই পারবে। আমি মনে করি কিভাবে, এই ফর্মুলা তো আপনাকে এই টকশোতে বলে দিলে তো হবে না। কিভাবে করবে, এটা করবে না, মানে সেটি তো কারণ এটা তো আমি বলছি কোনো আন্দোলনের মুক্তির আন্দোলনই করতে পারেননি না, সেটা আমরা করতে পারিনি, ঠিক আছে। সেই বলে যে আমি কোনোদিনও আন্দোলন করতে পারবো তা তো নয়। আপনি আজকে বাংলাদেশে যে সরকারের যে অবস্থা দাঁড়িয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যে ধরনের মনোবলে উজ্জীবিত আছেন বর্তমান সময়, আপনি দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের অবস্থা, করোনার কারণে মানুষের 2 কোটি নতুন গরিবের সৃষ্টি হওয়া, আমরা তো মনে করি যে এগুলো এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, সেখানে তো আন্দোলন হতেই পারে। আন্দোলন আর হবে না, আর হতে পারে না, এই ধরনের মনোভাব নিয়ে আমার মনে হয় না। এখন তো সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের মুসলিম লীগের মতো অবস্থা দাঁড়াচ্ছে এখন। না, সেটা হয়তো কেউ কেউ মানে এই ধরনের আহ্লাদ অনুভব করতে পারেন যে বিএনপি মুসলিম লীগ হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ মুসলিম লীগ হয় না, বিএনপি মুসলিম লীগ হয়, সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা এটা, পলিটিক্স ইজ নট এ ম্যাথমেটিক্স যে এটা আপনার 2-2 4 হবে বা 2টি সরল রেখা, 2 বাহু অপর বাহু, ত্রিভুজের অপর বাহুর চাইতে দ্বিগুণ হবে, এইগুলির দিয়েতে পলিটিক্স চলে না। যেটা হচ্ছে বাস্তবতা হচ্ছে যে সরকারের যে অবস্থান এবং বিএনপির যে নবচেতনায় তারা উজ্জীবিত হচ্ছে। আজকেও বিএনপির একটা আলোচনা সভা ছিল, সেখানেও সবাই বলেছেন যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব। অনেকদিন থেকে দেখতে পাচ্ছি সেই বিষয়ের একটা নিষ্পত্তি হয়েছে কিনা সেটাও জানি না, এবং সেই বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা এবং আন্দোলন সংগ্রামও খুব একটা দেখতে পাই না। যেহেতু মোল্লা জালাল ভাইকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি অতিথি হিসাবে, আমাদের এই স্টুডিওতে কয়েক দফা আলোচনায় তিনি কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন তার নিজের ব্যক্তিগত হিসাবটি প্রকাশ করা হোক। তো আমি মোল্লা জালাল ভাইকে সেটা জানবো যে আপনার ব্যক্তিগত হিসাবটি প্রকাশিত হয়েছে কিনা বা আপনাদের সেইটার অবস্থা কি অবস্থা চলছে? না, এটা তো যে প্রক্রিয়াটা, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। এটি কর্তার ইচ্ছায় কর্ম,
যাদের আগ্রহ হয়েছে হিসাব নিকাশ নেওয়ার, তারা এখন কোন পর্যায়ে আছে, কি করতেছে, এটা নিজেরাও জানি না। কবে করবে, কি করবে, কেন করবে না তাও জানি না। তো আমি আমার আগের অবস্থানে এখনও আছি, যে আমি মনে করি যে যারা এটার সূচনা ঘটিয়েছিল তাদের উচিত এটা নিষ্পত্তি করা। এটা এরকম এই অনন্তকাল এরকম থেকে থেকে তামাদি হয়ে গেল, অথবা খারিজ হয়ে গেল, অথবা সময় আবার টান দেওয়ার অবস্থানে একটু চারা রুয়ে রাখা হলো, এরকম কোনোটাই শুভন না। যে কোনো একটা নিষ্পত্তি হওয়া দরকার, এসপার যেটাই হোক। এখন এটা কোন জায়গায় আছে, এটা কীভাবে খোঁজ নিব? এটা তো শুরু আমি করিনি, আচ্ছা, বা কোনো ব্যক্তি করেনি, এটি রাষ্ট্রের একটি অংশ এটা করেছে। কারণ যে অংশ যে উদ্দেশ্যে করেছে তারাই ভালো জানে এটা কোন পর্যায়ে আছে, কেন আছে, এটা কত দূর পর্যন্ত নেবে বা কি করবে। নিজের শত ইচ্ছা থাকলেও এই ব্যাপারে তো কিছু করার নাই তো। না, কিন্তু যিনি যিনি মানে যেহেতু আপনিও এর মধ্যে একজন আছেন, তো আপনারা কি একটু নিজের দায়িত্ব খোঁজ খবর নেওয়া দরকার না? আমার অবস্থাটা, পরিস্থিতিটা কি আছে, কোথায় আছে, আলাপ আলোচনা, বন্ধু বান্ধব। আপনারা যদিও সাংবাদিকতা করেন, প্রশাসনিক বহু জায়গায় কিন্তু আপনাদের আমি বলি স্বজন রয়েছে। আমি বলি স্বজন আর দুর্জনের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে প্রক্রিয়ার। তারা জানতে চেয়েছে যে আমাদের হিসাবে কি লেনদেন আছে। এখন আমাদের হিসাবে লেনদেন, যেমন আমার লেনদেন বলতে কি বোঝায়, আমার ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন, আমি তো সেটা জানি আমার লেনদেনের কি হিসাব তারা নিয়েছে। এর বাইরে যদি কোনো কিছু প্রদর্শন করে, তখন আমি বলতে পারি যে ভাই এই টাকা কোত্থেকে আসলো, কে দিল, আসলো কোত্থেকে। আর আমার নিজের তরফ থেকে আমি যতটুকু জানি তাতে তো আমি শতভাগ নিশ্চিত, যেটা ভাই যতবার খুশি তুমি নিতে থাকো আর জানতে থাকো, আমার কোনো হেডেক নাই। কারণ যেটুকু টাকা পয়সা থাকলে পরে, মানে একজন মানুষের যেটুকু টাকা পয়সা থাকা দরকার, আমার যেটুকু আছে একে শতভাগ বৈধ টাকা পয়সা আমার আছে। তা আমার টেনশনটা কেন থাকবে? যদি আমার মানি লন্ডারিংয়ের মতো কোনো লেনদেন থেকে থাকতো, অথবা আমার অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক কোনো লেনদেন থাকতো, তাহলেই কেবল আমার মধ্যে একটা টেনশন থাকতো। আমি একটু স্বজন কুজন দুর্জনদের মাধ্যমে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করতাম, এটা কোন হালে আছে, কি একটা ভয় ভীতির মধ্যে, আশঙ্কার মধ্যে থাকতাম। আমার তো সেই আশঙ্কাটা নাই। আমি কি করব? আপনার না থাকলেও আপনাদের মধ্যে কারো থাকার কি কোনো, আমার তো মনে হয় না। আরে সাংবাদিকতা পেশা সবচেয়ে দুরবস্থার একটা পেশা। সবার কি একই অবস্থা? শোনেন, এই দুই চারজন এটা আলাদা ব্যাপার। তারা এই যাদের হিসাব চাওয়া হয়েছে, এরা প্রত্যেকেই একেবারে থরলি পেশাদার সাংবাদিক। হঠাৎ করে যারা এসছেন, হঠাৎ করে বিলীন হয়ে গেছেন, তারা বেনিফিশিয়ারি। তাদেরকে আপনি এর আওতায় মানে ইয়েতে আনতে পারেন না। যেমন ধরেন আমাদের যে কয়জন নেতার ব্যাংকে অ্যাকাউন্ট চাওয়া হয়েছে, আমি তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে জানি, এবং তারা কেউই মানে খুব যে সচ্ছল আর্থিকভাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু তাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। অনেকের তো অবস্থা এমনই যে খুব টানাপোড়েনের মধ্যে যা চলে। এইটা আপনি কিভাবে এটা নিজে কোথায় খোঁজ নেব, কেন খোঁজ নেব? জি শওকত ভাই, এই আলোচনাটা শেষ করতে চাই, কোথায় খোঁজ দেবো, কেন খোঁজ এটা দেবো। হয়েছে কি, এটা তো একটা সরকারের অত্যন্ত একটা বিশ্রী রকমের একটা গর্হিত কাজ করেছে, যে সাংবাদিকদের নির্বাচিত নেতাদের কাছে ব্যাংক হিসাব চেয়েছে। যেই দেশে পিকে হালদারকে ইন্টারপোল দিয়েও ফিরিয়ে আনা যায় না, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে অ্যারেস্টই করা যায় না। সেইখানে ছাপোষা সাংবাদিক, কলম পেশা মজুর, তাদের নির্বাচিত নেতৃত্ব, তাও আবার পেশাজীবীদের মধ্যে কিন্তু নির্বাচন সব জায়গায় হয় না, এই সাংবাদিকদের মধ্যে হয়। উনি তো তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। আইনজীবীদের মধ্যে হয়, ব্যবসায়ীদের মধ্যে আপনার এমপিসিসিআই কোনো নির্বাচন হয়, যত সংখ্যক পদ তত সংখ্যকই নমিনেশন পেপার জমা পড়ে, ওই বিকেএমই সব একই অবস্থা। তো এইখানে বেচাকেনা হতেছে, এইখানে বেচাকেনা নাই। তো এদের ওনাদের উপর যে করলো, আমি মনে করি যে মন্ত্রীরা বলেছে যে কেন কিভাবে করা হলো, তারাও জানে না, কিন্তু আবার আশ্বাস দিচ্ছে
যে না এটা কি করা হবে। আমি তো মনে করি যে এটা অসম্মান করা হয়েছে। যেমন আমি যখন জেলখানায় যাই যেসব কেসে, তা আমাকে বলেছে যে আপনি যদি বাসে আগুন না দিয়ে থাকেন তাহলে কেন জেলখানায় আপনাদের সরকার পাঠাইল। তো এখন এই প্রশ্ন তো ওনার এলাকার লোকে করব, বলছে ভাই আপনার যখন ব্যাংক হিসাব চাইছে নিশ্চয়ই কোনো গোলমাল আছে, অথচ তার ব্যাংক হিসাব ক্লিয়ার। এখন উনি জনজনে কি জবাব দিতে পারবে? আমি কি জবাব দিতে পারবো যে ভাই আমি তো এইসব করি নাই, আমার এখন সরকার এই জেলে পাঠাচ্ছে? এটা আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। সরকার কোনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু আমরা আন্দোলন করেছি, যৌথভাবে করেছি, কিন্তু আমরা তীব্র নিন্দা করা হয়েছে, এমনকি বিদেশি সংগঠনগুলো করেছে, কিন্তু সরকার কিন্তু এটা বলছে না যে না এটা ভুল হয়েছে বা এটা এটা একটা রুটিন কাজ বা কি, এগুলো কিছুই কোনো বক্তব্য দেয় না। এতে করে মনে হচ্ছে যে এটার পিছনে একটা অসৎ উদ্দেশ্য রয়েছে এবং সাংবাদিকদের উপরে একটা একটা নেতিবাচক প্রভাব এই কারণে যে বেশি কিছু করলে বোধহয় এই ধরনের নোটিশ আমার নামে আসবে। কারণ বাংলাদেশে ব্যাংক হিসাবের সঙ্গে রিটার্নের মিল আছে কিনা এগুলো যদি ফার্দারিং করে চলে, এখানে মানে ধোয়া তুলসী পাতা 1 আনা 2 আনার ডিফারেন্স পাওয়া এটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু অ্যাটিটিউডটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মিডিয়ার প্রতি গভর্নমেন্টের অ্যাটিটিউডটা কি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। নিশ্চয়ই এটা একটা ভালো নিষ্পত্তি, নিশ্চয়ই নিষ্পত্তির পথ, যেহেতু মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে খুব বেশি দেন দরবার নাই, এটি নিশ্চয়ই নিষ্পত্তির পথ। আমি এক শেষ আলোচনায় আসি, একটা মানবিক বিষয়, সেটি হচ্ছে ফেরি ডুবির যে দুর্ঘটনা ঘটে গেল এবং সেখানে 17টি ট্রাক ডুবে যাওয়ার ঘটনা। মোল্লা জালাল ভাই আপনাকে দিয়ে আসছি, 17টি ট্রাক ডুবে গেছে এবং যাদের ট্রাক ডুবেছে ট্রাকের মধ্যে অনেক মালামাল ছিল, সবাই ঋণ নিয়ে এই সময় করেছেন। এখন তারা একটা ক্ষতিপূরণের প্রত্যাশা করছেন, মানববন্ধন করছেন, তারা কান্নাকাটি করছেন, মিডিয়ার সামনে আসছেন। কিন্তু আমরা বিডব্লিউটি এর আরিচা শাখার ডিজিএম জিল্লুর রহমান সাহেব তিনি গণমাধ্যমকে বলেছেন যানবাহনের যদি বীমা করা থাকে তাহলে তারা সেভাবে সুযোগ সুবিধা পাবে। এখন প্রশ্ন হচ্ছে যানবাহনের বীমা করার প্রশ্নটি হবে, তো আমি জানি না সেটা কীভাবে তিনি বলেছেন, কিন্তু যে ফেরিটি দুর্ঘটনা ঘটেছে সেই ফেরির কারণে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই 17টি ট্রাক ডুবে যাওয়া তাদের ক্ষতিপূরণ পাওয়ার প্রাপ্তির প্রত্যাশাটা কত হতে পারে? মোল্লা জালাল ভাই দেখেন, এটা খুব আপনি বললেন যে মানবিক, এই মানবিক যদি বিষয়টা গুরুত্ব দেন তাহলে এই যে বাহানা বলে লাভ নেই। টাকা না দেওয়ার ইচ্ছা থাকলে ইন্স্যুরেন্স ছিল কিনা, এই ছিল কিনা, আপনারা তো 2 পায়ের ইন্স্যুরেন্স করা আছে কিনা, নাহলে আপনিও পাবেন না। বাহানা খুঁজলে অনেক কিছু খোঁজা যায়। এই ঘটনার সবচেয়ে বড় বিষয় কি জানেন আমার দৃষ্টিতে, এই আজকে পর্যন্ত এটা উদ্ধার করা সম্ভব হয়নি এই এত দিনের মধ্যেও। এটা ফেরি ডুবে গেছে ওটা ট্রাক নিয়ে। এই বর্তমান প্রযুক্তির যুগেও আমার সক্ষমতার পরিমাণটা হচ্ছে এই জায়গায় এই সংস্থাটির যে একটা ডিঙ্গি নাও ডুবছে এটা এখন পর্যন্ত ভাসাইতে পারল না। এরপরে আবার বড় বড় কথা বলে যে ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স আছে কিনা, তো ইন্স্যুরেন্স তোমার যে ফেরিতে আসছে এটি তো সবচেয়ে বড় ইন্স্যুরেন্স। ফেরির ইন্স্যুরেন্স আছে কিনা, আর ফেরির তো আমি তো ওইটা যদি খুঁজতে যান তাহলে তো আরো হাস্যকর হবে। তোমার যে ফেরিতে আমি যাচ্ছি এটাই তো তোমার সবচেয়ে বড় লাইবিলিটিস না সেই ফেরিতে সে টাকা দিয়েই তো উঠছে, তো টিকিট কেটে উঠছে, অতএব এই টিকিটের দায়িত্ব ইন্স্যুরেন্স। আপনি তো আমার জানমাল হেফাজত সহকারে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিছেন, এমনি তো না। আমি তো জোর করে উঠি নাই, আমি তো ফেরিটা ঘাট থেকে নিজের ক্ষমতা বলে ছাড়িয়ে নিয়ে চলে আসি নাই। তো আমি আপনাকে টাকা দিছি, আপনি ওই পরিমাণ টাকা নিছেন আমার জানমাল হেফাজতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়ে, ওটি তো ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্স দরকারটা কি? জি শওকত মাহমুদ। না দেখুন, এটা একটা খুব চরম ব্যর্থতা এবং এই ধরনের পুরনো ফেরি চালানোর আগে, এর আগে আমরা দেখেছি পদ্মা সেতুর পিলারের সঙ্গে গিয়ে ফেরি ধাক্কা খায়, পরে বলছে যে এটা চক্রান্ত। পরে তদন্ত করে দেখা গেছে না, ফেরির স্রোতের টানে ফেরিকে নিয়ন্ত্রণের যে ব্যালেন্স রাখতে পারে না, এখন সেই কারণে লাগছে। তো এই ফেরিগুলো চালানো ইন্স্যুরেন্স পাবে কি পাবে এটা তো কি বিআইডব্লিউটি এর ডিজিএম এর কথা না, কারণ যার মাল গেছে সেই ইন্স্যুরেন্স, আর বাংলাদেশে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া মানে এটা একটা বিশাল ঝক্কির ব্যাপার। কিন্তু তোমার কাছ থেকে টিকিট কিনে যখন তোমার ফেরিতে উঠেছে এটার দায়িত্ব তোমার, এবং তুমি উদ্ধার করতে পারছো না। কেউ বলে যে ওই ফেরির ওজন 600 টন আর যেই উদ্ধারকারী জাহাজ এরা 60 টনের বেশি তুলতে পারে না। তো একজনে বলছে যে আসলে সরকারের অবস্থাও কিন্তু এরকম হবে, এমন খাতে পড়বে
তখন কোনো উদ্ধারকারী এমএল হামজা দিয়েও কিন্তু আর উদ্ধার করা যাবে না, এই অবস্থাই হবে। না, সেই এটা একটা স্বপ্ন অদ্ভুত, দেখতে আমরা থাকলে- এই ধরনের দুর্ঘটনা এটা আমরা কিন্তু এখন বাংলাদেশে- সরকার ডুবার মতো এত বড় গাং হবাইবেন না, সরকার সরকারও ডুববে না। ডুবলে এটা কোনো হদিসও পাওয়া যাবে না যে কোথায় গেছে, যে এত 600 টনের ফেরি ধুয়ে গেছে। যাই হোক, এটা আমি মনে করি যে সরকারের বা বিএডব্লিউটি এর এটা একটা বড় ব্যর্থতা, এবং ফেরি চলাচলের ক্ষেত্রে মানুষের যে একটা আস্থা ফেরির উপর ছিল, আমরা ছোটবেলায় কত ফেরি চড়েছি এবং বড় চড়েছি, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি। এটা একটা সার্বিক একটা প্রশাসনিক নৈরাজ্যের একটা প্রতিফলন হিসাবে এটা বিবেচনা করা উচিত। এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। জি, শেষ করতে চাই, আর যদি কিছুক্ষণ বলেন যে বিআইডব্লিউটিসি যেটাই হোক, এরা অনেক বড় সংস্থা, এদের টাকা পয়সার অভাব নেই, এবং এটা সরকারি সংস্থা। যাদের মালামালগুলি এই ফেরিতে উঠানো হয়েছিল, এরা সবাই যে ওই এফবিসিজের বড় বড় ব্যবসায়ীর মতো তা না, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছে। এদের ডুবে যাওয়া মানে এদের জীবনই ডুবে যাওয়া। সুতরাং আমি মনে করি এই ফেরিগুলিতে যাদের মালামাল ছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া খুবই জরুরি ভিত্তিতে উচিত। জি, প্রিয় দর্শক, আমার আলোচনাটা এখানেই শেষ করছি, এবং এই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের দুজন সাংবাদিক বন্ধু করলেন, সিনিয়র সাংবাদিক, যে বিডব্লিউটি এর নিশ্চয়ই বিবেচনায় রাখতে পারেন যে সেই ফেরিতে যে কটি ট্রাক উঠেছিল, সেই ট্রাকের সরঞ্জাম কার ছিল, ট্রাকের মালিক কারা ছিল, বা সেই পরিবহনের মালিক কারা ছিল, তাদেরকে যে কোনো পদ্ধতিতেই এই মানবিক সাহায্য বা তাদের পাশে দাঁড়ানো যায় কিনা সেই বিবেচনা বোধ থেকে নিশ্চয়ই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর কোনো মানববন্ধন বা এই কোনো কান্না তাদের মধ্যে থেকে গণমাধ্যমে প্রকাশিত হোক, সেটা আমরা খুবই প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, যারা তখন আমাদের সাথে ছিলেন, যারা তখন আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মুক্তমত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।